আজ মতুয়াগড়ে প্রধানমন্ত্রী মোদী। এসআইআর আবহেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। নদিয়ার তাহেরপুরে সভা করবেন তিনি। এসআইআর নিয়ে আতঙ্কে রয়েছেন মতুয়াদের একাংশ। এসআইআর এবং নাগরিকত্ব নিয়ে কি বার্তা দেন মোদী? প্রধানমন্ত্রীর সভায় নজর মতুয়া সমাজে। মোদীর সফরের আগেই সরগরম বাংলা। সভার আগের দিনই তৃণমূলকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী। এক্স পোস্টে রাজ্য সরকারের কড়া আক্রমণ। মোদীর দাবি রাজ্যবাসীর একমাত্র আশা বিজেপি। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী মোদী। এদিকে মোদীর এই এক্স হ্যান্ডেল পোস্টের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। মোদীকে নিশানায় বঞ্চনা তীর তৃণমূলের। 26শে মানুষ বিজেপি প্রত্যাখ্যান করবে বলে দাবি তৃণমূলের। মোদীর সভা নিয়ে শাসক বিরোধী তরজা তুঙ্গে। মাননীয় প্রধানমন্ত্রীর এই সভা রানাঘাট থেকে শুরু হচ্ছে, যে রানাঘাট বা দক্ষিণ নদিয়া জেলা হিসাবে আমাদের সংগঠনের অন্যতম শক্তিশালী জায়গা। মাননীয় প্রধানমন্ত্রীর এই সভা আমাদেরকে উদ্বুদ্ধ করবে এবং গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী এর একটা যে উৎসাহ বা উদ্দীপনা, সেই ওয়েব বা তরঙ্গ যাবে। এবার পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার চায় এবং বিকশিত বাংলা তৈরির লক্ষ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন। তার নেতৃত্বে আমরা বিকশিত বাংলা তৈরি করব। বিজেপির রাজনীতি সমন্বয়ের রাজনীতি, বিদ্বেষের রাজনীতি নয়। আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিশ্বাস করি, এই ব্যবস্থার উপর আমাদের আস্থা আছে এবং দেশের প্রধানমন্ত্রী সর্বতোভাবে প্রত্যেকটি রাজ্যকে তার আর্থসামাজিক উন্নয়নের গতিপথ যাতে ত্বরান্বিত হয় তার চেষ্টা চালিয়ে যান। পশ্চিমবঙ্গের সরকারের সঙ্গে রাজনৈতিক যুদ্ধ থাকতে পারে, কিন্তু উন্নয়নের ক্ষেত্রে অন্তত কোনো বিমাতৃসুলভ আচরণ বিজেপি করে না। প্রধানমন্ত্রীর যাতায়াত রাজনৈতিক পর্যটকের মতো, ডেলি প্যাসেঞ্জারই করেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপি নেতারা বাংলায় ভোট এলে, কিন্তু বাংলার প্রাপ্য দেন না, বাংলাকে বঞ্চনা করেন, বাংলার মানুষের অধিকার খর্ব করেন, বাংলা ভাষাকে অপমান করেন, বাংলার মনীষীদের অপমান করেন, বাংলা ভাষী ভারতীয়দের বাংলাদেশে পাঠিয়ে দেন। এবার মানুষের পরিচয় শিকড় ধরে টান মেরেছেন। ফলে ড্যামেজ কন্ট্রোল করতে হাতে পায়ে ধরে প্রধানমন্ত্রীকে আনতে হচ্ছে, তাতেও ড্যামেজ কন্ট্রোল হবে না। বিজেপির ভোট কমবে, ভোটের শতকরা হার কমবে, আসন কমবে, বিজেপির ভরাডুবি হতে চলেছে। ভোটের আগে ফের অশান্ত বাংলাদেশ। হাসিনা বিরোধী ছাত্রনেতা খুনে উত্তাল ওপার বাংলা। জনপ্রিয় সংবাদপত্র প্রথম আলো এবং ডেইলি স্টারের দফতরে আগুন। নৈরাজ্যের বাংলাদেশে ফের হিন্দু খুন। ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন, তার আগে ফের অশান্ত ওপার বাংলা। ক্ষোভের আগুনে পুড়ে গেল বাংলাদেশের সব থেকে জনপ্রিয় দুটি সংবাদপত্রের দফতর, প্রথম আলো এবং ডেইলি স্টার। প্রাণ বাঁচাতে করুণ আরতি অফিসে আটকে পড়া সাংবাদিকদের। বিক্ষোভকারীদের নিশানায় ভারতের সহকারী হাইকমিশনগুলিও। বঙ্গবন্ধুর বাড়ি 32 নম্বর ধানমন্ডিতেও আছড়ে পড়ে ক্ষোভ। জুলাই আন্দোলনের পরেই ভাঙচুর চালানো হয়েছিল এই বাড়িতে, এবার ভাঙা বাড়ি গুঁড়িয়ে দিতেই চলল আর্ট মুভার। উন্মত্ত জনতার হাত থেকে রেহাই পায়নি ছায়ানট।
বাংলা সংস্কৃতির চর্চার কেন্দ্র। অশান্ত বাংলাদেশে হিংসার বলি সাংবাদিক থেকে সংখ্যালঘু। এই অশান্তির কারণ ছাত্রনেতার খুন। ওসমান হাদি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ছাত্রনেতা, জুলাই আন্দোলনের অন্যতম মুখ, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক। গত সপ্তাহে ঢাকায় তাকে গুলি করে দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সিঙ্গাপুরের হাসপাতালে মৃত্যু হয় ওসমান হাদির। সেই খবর বাংলাদেশে পৌঁছতেই আগুন জ্বলে ওঠে। শাহবাগ স্কোয়ার অবরুদ্ধ করে দেন বিক্ষোভকারীরা। ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় প্রথম আলো এবং ডেইলি স্টারের দফতরে। পুলিশ থেকে সেনাবাহিনী সবাই দর্শকের ভূমিকায়। নৈরাজ্যের বাংলাদেশে টার্গেট সংবাদপত্র, টার্গেট সংস্কৃতির কেন্দ্র, ছায়া নট। বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান। বাংলা সংস্কৃতি চর্চার জন্য 1961 সালে তৈরি হয় ছায়া নট। ছায়া নটের প্রতি কোণায় বাংলা সংস্কৃতির পদচিহ্ন। সেখানেই তাণ্ডব চালালো দুষ্কৃতীরা। অশান্ত বাংলাদেশে বারবারই টার্গেট হতে দেখা গেছে সংখ্যালঘু হিন্দুদের। বৃহস্পতিবার ক্ষোভের রাতে খুন হলেন ময়মনসিংহের দীপু দাস। পোশাক তৈরির কারখানায় কাজ করতেন তিনি। রাতে কারখানা থেকে বের করে মারধর করে উন্মত্ত জনতা। গাছে ঝুলিয়ে লাঠি পেটা, গণপিটুনির পর আগুন ধরিয়ে দেওয়া হয়। বাংলাদেশে হিন্দু খুনের প্রতিবাদে সরব হয়েছেন সাহিত্যিক তাসলিমা নাসরিন। খালি মাঠে মোবাইল চালাইছো, ইন্টারনেট কেমনে কি করলো? আমার ছেলে করবো, আমার ছেলে অশিক্ষিত না। শিক্ষিত ছেলে, আপনার মনে হয় এই কামটা করবো? আমার ছেলে বিয়ে সাথে নেওয়ার কত লেখাপড়া করছে, ছেলে তো কিছু না কিছু বোঝে। ইমদাদুল হক মিলন নামে এক সাংবাদিকেরও প্রাণ যায় এই হিংসায়। গত বছর জুলাই কোটা বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। প্রধানমন্ত্রীত্বে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে হয় শেখ হাসিনাকে। অস্থায়ীভাবে বাংলাদেশের শাসনভার ওঠে মোহাম্মদ ইউনূসের হাতে। তারপর থেকে নৈরাজ্য পার বাংলায়। দীর্ঘ টালবাহানার পর শেষ পর্যন্ত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়, কিন্তু ভোট হওয়ার আগেই ফের অশান্তি। নিউজ 18 বাংলা। বৃহস্পতিবার ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যুর পর থেকে উত্তাল হয়েছে বাংলাদেশ। গোটা দেশ জুড়ে নৈরাজ্যের ভয়াবহ ছবি এবং ছায়ানট সংস্কৃতির অন্যতম কেন্দ্র। সেই ছায়ানটে ভাঙচুর হামলার পর টার্গেট উদীচী। বাংলাদেশে ফের টার্গেট সংস্কৃতি চর্চা কেন্দ্র। ঢাকায় উদীচী শিল্পী গোষ্ঠীর অফিসেও ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। সন্ধ্যায় উদীচীর অফিসে ভাঙচুর, আগুন তছনছ করে দেওয়া হয়েছে উদীচীর অফিসও। ছায়ানটের পর বাংলাদেশে হামলা হলো সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে। ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। জ্বলছে উদীচীর অফিস। এবং এর আগে ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি ভবনে হামলা চালানো হয়। বাংলাদেশের রবীন্দ্র নজরুল চর্চার অন্যতম কেন্দ্র এই ছায়ানট। বাংলাদেশ প্রতিষ্ঠারও সাক্ষী ছিল এই প্রতিষ্ঠান, বহু ইতিহাসের সাক্ষী এই প্রতিষ্ঠান। ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়, একের পর এক বই ছিঁড়ে ফেলে দেওয়া হয়, হারমোনিয়াম, তবলা কোনো কিছুই বাদ যায়নি এবং শুধুমাত্র তছনছ করা হয়েছে তাই নয়, তারপরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এবং তারপরই টার্গেট উদীচী, আরও এক সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানট উদীচী। পাশাপাশি ছবি দেখাচ্ছি আপনাদের। ধানমন্ডির ছায়ানটে ভাঙচুর চালানো হয়। ছায়ানটের অফিস তছনছ করে উন্মত্ত জনতা, বই নথিপত্র ছিঁড়ে ফেলে দেওয়া হয় এবং আশঙ্কা করা হচ্ছে অনেক বহু মূল্যবান বই নষ্ট হয়ে গেছে। এবং ভাঙচুরের পর জিনিসপত্র জড়ো করে আগুন লাগিয়ে দেয় হামলাকারীরা। পুড়ে ছাই হারমোনিয়াম, তবলা। এবং একই ছবি দেখা গেছে ঢাকাতেও, ঢাকার উদীচীর অফিসেও। ওসমান হাদি, যার হত্যাকে কেন্দ্র করে আগুন জ্বলছে বাংলাদেশে। কে এই ছাত্রনেতা? কেনই বা ফের ওপার বাংলায় জ্বলে উঠছে ভারত বিদ্বেষের আগুন? আসুন দেখা যাক।
জনপ্রিয় ছাত্রনেতা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, যার হত্যাকে কেন্দ্র করে ফের আগুন জ্বলছে বাংলাদেশে। এই ওসমান হাদি কেন তার খুন এভাবে অশান্ত করে দিল ভোটের অপেক্ষায় থাকা বাংলাদেশকে? জন্ম বরিশালে, বাবা মাদ্রাসার শিক্ষক। 6 ভাই বোনের মধ্যে হাদি সব থেকে ছোট। মাদ্রাসার পাঠ চুকিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা, শিক্ষকতা করতেন ওসমান হাদি। এহেন হাদি হয়ে ওঠেন হাসিনা বিরোধী জুলাই আন্দোলনের অন্যতম প্রধান মুখ। ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে ঢাকা থেকে ভোটে লড়ার কথা ছিল হাদির। জিতলে প্রশাসনের শীর্ষ স্তরে বসার সম্ভাবনা ছিল তার। এহেন জনপ্রিয় ছাত্রনেতার উপরেই হঠাৎ হামলা 12ই ডিসেম্বর। ঢাকার বিজয়নগরে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিঙ্গাপুরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সেখানে মৃত্যু হয় হাদির। এরপরেই বাংলাদেশের রাজপথে আছড়ে পড়ে বিক্ষোভ। এই ক্ষোভকে কাজে লাগিয়ে ময়দানে নেমে পড়ে ভারত বিরোধী শক্তিগুলি। কারণ ওসমান হাদি শুধুমাত্র আওয়ামী লীগ বিরোধীই নন, তিনি ছিলেন ভারত বিরোধীও। তাঁর ভাষণে বারবার উঠে এসেছে গ্রেটার বাংলাদেশের প্রসঙ্গ। ভারতের উত্তর পূর্বের বেশ কিছু এলাকা দখল করে গ্রেটার বাংলাদেশ তৈরির পক্ষে সওয়াল করতেন হাদি। তাই হাদি হত্যার দায় দিল্লির ঘাড়ে চাপিয়ে দিতে উঠে পড়ে লেগেছে মৌলবাদীরা। এমনও রটানো হচ্ছে যে হাদির হত্যাকারীরা নাকি পালিয়ে ভারতে চলে এসেছে। সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় নাকি তারা পোস্ট করেছে। অথচ গত কয়েক মাসে হাদির একের পর এক ভাষণে লুকিয়ে রয়েছে অন্য ইঙ্গিত। ওসমান সম্প্রতি সুর চড়াচ্ছিলেন ইউনূস প্রশাসনের উপদেষ্টাদের বিরুদ্ধে। কারণ ভোটের আগে ঘুঁটি সাজাতে শুরু করেছে বিএনপি এবং জামায়াতে ইসলামী। তাদের সঙ্গে যোগাযোগ রাখছে ইউনূসের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা। গোটাটাই চলছে ছাত্র নেতাদের এই বৃত্তের বাইরে রেখে। এমনিতেই জুলাই সনদ তৈরি করা হয়েছে জুলাই আন্দোলনকে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের বাদ দিয়ে। তা নিয়ে আগে থেকেই ক্ষোভ রয়েছে। ভোট প্রক্রিয়া শুরুর পর যে পরিস্থিতি তৈরি হয়েছে তা সেই ক্ষোভকে আরো বাড়িয়ে দিয়েছে। ভোট ঘোষণা হতেই কোমর বাঁধছে বিএনপি। 25শে ডিসেম্বর ঢাকায় ফিরছেন খালেদা পুত্র তারেক জিয়া। ভোটে হয়তো বিএনপি সাফল্যও পাবে। বিএনপিতে আপত্তি নেই ছাত্র নেতাদেরও, কিন্তু যেভাবে তাদের বাইরে বসিয়ে রেখে গোটা অঙ্কটা ছকা হচ্ছে তাতেই আপত্তি ছাত্র নেতাদের। সম্প্রতি এর বিরুদ্ধেই বারবার সরব হচ্ছিলেন ওসমান হাদি। প্রশ্ন তুলছিলেন, এইভাবে কি ইনসাফ পাবে বাংলাদেশ? এই প্রশ্নকে রাজনীতির 22 গজে নিয়ে যাওয়ার আগেই খুন, যা বহু প্রশ্নের জন্ম দিয়ে গেল। নিউজ 18 বাংলা। গত রবিবার ভারতীয় জলসীমান্তে ঢুকে দুটো ট্রলারে হামলা চালায় বাংলাদেশি নৌসেনা। নিহত 2 মৎস্যজীবী, নিখোঁজ 3। এ নিয়ে আতঙ্কে মৎস্যজীবীরা। তাদের দাবি, মাছ না ধরেই ফিরে এসেছে 60টি ট্রলার। লোক বলছে যে 500 টাকা কোথায় জানি না আমরা এখন। আমার বাবাকে চাই, আমার বাবাকে আনি দেন। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের মৎস্যজীবী মতি দাস ট্রলারে মাছ ধরতে গিয়েছিলেন। সেই ট্রলারেই হামলা চালায় বাংলাদেশি নৌসেনা। এরপর থেকে মতির খোঁজ পাওয়া যায়নি। গত 13ই ডিসেম্বর শনিবার দক্ষিণ 24 পরগনার নামখানার নারায়ণপুর ঘাট থেকে রওনা দেয় একাধিক ট্রলার বঙ্গোপসাগরের উদ্দেশ্যে। এই ট্রলারগুলির মধ্যে একটি এফবি পারমিতা 11, আরেকটি এফবি মঙ্গলচণ্ডী। অভিযোগ, রওনা হওয়ার পরদিন অর্থাৎ রবিবার এই দুটি ট্রলারে হামলা চালায় বাংলাদেশি নৌসেনা। একটি ট্রলারের মৎস্যজীবীরা কোনো ক্রমে বেঁচে যান। আরেকটি ট্রলারের দিকে বল্লম ছড়ে বাংলাদেশি নৌসেনা, যা মৎস্যজীবী রাজদুল শেখের শরীর এফোর করে দেয়। এরপরে সেই ট্রলারটিকে ধাক্কা মেরে ডুবিয়ে দেয় বাংলাদেশি নৌসেনার জাহাজ। এই ট্রলারেরই 2 মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়। বুধবার পারমিতা ট্রলারটিকে উদ্ধার করা হয়, ফেরানো হয় কাকদ্বীপ মৎস্য বন্দরে। ট্রলারে ছিলেন 16 জন। 2 জনের দেহ মিলেছে। 11 জনকে বাড়ি ফেরানো হয়েছে। 3 জনের খোঁজ পাওয়া যায়নি। তাদের মধ্যে রয়েছেন কাকদ্বীপের মতি দাস। আমাদের বাবা যে আমাদের সংসার চালানো কেউ নেই। আমার বাবা যদি চলে যায় আমাদের সংসার কে দেখবে বলুন? আমরা কি করে খাবো, কি করে চলবো? আমরা বিচার চাই, আমার বাবাকে এনে দিন। ভারতের জলসীমায় ঢুকে হামলা, বাংলাদেশি নৌসেনার হামলায় আতঙ্কে মৎস্যজীবীরা। ফিশিং এ পাঠাতে আমাদের পার টিপ 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ টাকা করে পার টিপ এখানে পাঠাতে হয়। এটা সীমাবিহীন ক্ষতিগ্রস্ত। আমাদের কাকদ্বীপে ম্যাক্সিমাম ট্রলারই ফিরে এসছে এই আতঙ্কে। পার ট্রলার আমাদের ছাড়তে 4 থেকে 4.5 লাখ টাকা খরচ হয়। ম্যাক্সিমাম ট্রলার যখন চলে আসে 50, 60 খানা, 80 খানা,
কি 100খানা ট্রলার যখন ফিরে আসে, তাহলে দেখুন কত টাকা, কত কোটি টাকা। স্বতঃস্ফূর্তভাবে ফিরে এসেছে, কোনো ইউনিয়ন বা কেউ ডাকেনি, সবাই নিজে স্বতঃস্ফূর্তভাবেই ফিরে এসেছে। মাছ ধরে ভাত জোটে, সেখানেও বিপদ। বাংলাদেশি নৌসেনার হামলায় একাধিক মৎস্যজীবীর মৃত্যু। এর প্রতিবাদে শুক্রবার কাকদ্বীপে পরিজনদের সঙ্গে নিয়ে মিছিল করেন মৎস্যজীবীরা। আমাদের সবার এইটাই ব্যবসা, এটা না করলে আমাদের সংসার চলবে না, কিন্তু এটা যদি আমাদের না করতে দেওয়া হয় তাহলে আমরা কি করে আমাদের সংসার ছেলে মেয়ে নিয়ে? আপনারা কতটা আতঙ্কিত? আমরা খুবই আতঙ্কিত। বাংলাদেশি নৌসেনার হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। গ্রামের রাস্তা, সেই রাস্তার জন্য ফের পথশ্রী প্রকল্পে বরাদ্দ। হুগলির খানাকুলে এভাবেই সরকারি টাকা নয় ছয়ের অভিযোগ। সদ্য শেষ হয়েছে গ্রামে রাস্তা তৈরির কাজ, সেই রাস্তাতেই ফের শিলান্যাস। হুগলির খানাকুলে সরকারি টাকা ৯/৬-এর অভিযোগ। আমার পাড়া আমার সমাধানে একটা রাস্তাতেই কাজ করে দেওয়ার কোনো প্রয়োজন থাকেনি, তাহলে পাড়ায় টুকিটাকি কাজগুলো আমরা করতে পারতাম। সেই প্রকল্পতেই তো দিয়েছে আমার পাড়া আমার সমাধান, আর এটা পথশ্রী থেকে ওই রাস্তাটা হয়ে যেত। ওটাই ব্লক থেকে করিয়েছে, দুর্নীতি করার তো চেষ্টা করেছে। খানাকুলের কামদেবপুর থেকে সিপাইপাড়া প্রায় 400 মিটার রাস্তার অবস্থা খারাপ ছিল। গত আগস্টে নতুন রাস্তা তৈরির আবেদন জানানো হয় আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে। মাসখানেক আগে সেই রাস্তা তৈরির কাজ শুরু হয়, শেষ হয় গত মঙ্গলবার। বিজেপি পরিচালিত খানাকুল 2 পঞ্চায়েত, এই পঞ্চায়েতের তৃণমূল সদস্যদের অভিযোগ, পাড়ায় সমাধান শিবিরের সৌজন্যে রাস্তা তৈরির কাজ শেষ হওয়ার পরেও একই রাস্তার জন্য আবেদন জানায় খানাকুল ব্লক প্রশাসন। সেই মতো ডিসেম্বর মাসে পথশ্রী প্রকল্পে 10 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, অর্থাৎ একটাই রাস্তার জন্য 2 বার টাকা বরাদ্দ। আমার পাড়া আমার সমাধানের তো ছোট ছোট কাজ আমরা লিখে দিয়েছিলাম, আমাদেরকে ডাকারও কোনো প্রয়োজন মনে করেনি ব্লক থেকে যে কোন রাস্তাটা করবো, কিন্তু ওই রাস্তা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছে, আমাদের সাথে কোনো আলোচনা নেই। ওইটা তো পথশ্রী থেকে আমার কাজ হয়ে যেত। আমার পাড়া আমার সমাধানে একটা রাস্তাতেই কাজ করে দেওয়ার কোনো প্রয়োজন থাকেনি, তাহলে পাড়ায় টুকিটাকি কাজগুলো আমরা করতে পারতাম। সেই প্রকল্পতেই তো দিয়েছে আমার পাড়া আমার সমাধান, আর এটা পথশ্রী থেকে ওই রাস্তাটা হয়ে যেত। ওটাই ব্লক থেকে করিয়েছে, দুর্নীতি করার তো চেষ্টা করেছে। আজকে যে ব্লকের যারা দায়িত্ব রয়েছে তারা কি হিসাবে কোন উদ্দেশ্য নিয়ে করেছে তারাই জানবে। একটা রাস্তাকে ডবল করে করেছে, দুটো আলাদা প্রকল্প একই রাস্তা, একটা কাজ হয়ে গেছে আর একটা টেন্ডারিং। দুর্নীতি হচ্ছে। হ্যাঁ, দুর্নীতি তো অবশ্যই হতে পারে। এই নিয়ে অভিযোগ কিছু আসেনি এখনো, অভিযোগের আকারে কোনো চিঠি বা কিছু আমরা পাইনি। দিলে অবশ্যই খতিয়ে দেখবো। পাড়ায় সমাধান তো ছোট ছোট স্কিমগুলো হয়, তা পাড়ায় সমাধানে অত বড় রাস্তাটা হওয়ার কথা নয়। আর আরেকটা হচ্ছে আপনার একটা পয়েন্ট অবধি কোনো স্কিমে হলো, সেখান থেকে এক্সটেনশনটা অন্য স্কিমে হতে পারে। নিয়ম হচ্ছে সিআইবি দিয়ে ছবি দেওয়া, তাহলে অফিস ফাইলে সেই ছবিটা থাকবে, সেটাও আমরা দেখি। হুগলির খানাকুল থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা।